বাংলাদেশের ঢাকা থেকে আমি মিনহাজুল আবেদীন সকলকে স্বাগত জানাচ্ছি ইনসাইড বাংলা প্রেজেন্স সমকালীন সংলাপ টকশোতে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পেশাটি বাংলাদেশে খুবই সম্মানজনক, যে কারণে যারা আসলে শিক্ষার্থী রয়েছেন তাদের বড় একটি অংশ কিন্তু এই জায়গাটিতে তাদের ক্যারিয়ারের চিন্তা ভাবনা করে তারা এখানে ভর্তি হন, যেহেতু এখানে বাংলাদেশে গার্মেন্টস সংশ্লিষ্ট যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তো সেই জায়গা থেকে সম্প্রতি বাংলাদেশে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বৈষম্য শিকার হচ্ছেন এবং সেখানে আবাসন থেকে শুরু করে এয়ারড্রপ সিস্টেম, অচল ল্যাব, শিক্ষক সংকট সহ আরো নানান বিষয় নিয়ে। তো আজকে আমাদের সঙ্গে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দুজন শিক্ষার্থী উপস্থিত রয়েছেন। তারা বেশ কয়েকদিন যাবত তাদের এই যে বৈষম্য যে শিকার হচ্ছেন এটি নিয়ে তারা আন্দোলন করছেন। আজকে আমরা তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং জানার চেষ্টা করবো যে আসলে তাদের কোন ধরনের আসলে সমস্যা হচ্ছে। আজকে আমাদের সঙ্গে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী হাবিবুল্লাহ বাশার তিনি উপস্থিত রয়েছেন। এছাড়াও আমাদের সাথে উপস্থিত রয়েছেন সাবিদ হাসান, তিনিও পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একজন শিক্ষার্থী। আমি শুরুতেই হাবিবুল্লাহ বাশার আমি আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা কয়েকদিন যাবত আসলে আন্দোলন করছেন, তো আপনাদের আন্দোলনের মূল দাবিগুলো কি কি এবং আপনারা আসলে কোন কোন সমস্যাগুলো আপনাদের বিশ্ববিদ্যালয়ে আসলে ফেস করছেন যে কারণে আসলে আপনাদেরকে এই আন্দোলনটা করতে হলো? আসলে আমরা অনেকদিন যাবত ধরে অনেক সমস্যায় ফেস করছি। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো, সেরকম 8টি সমস্যা নিয়ে আমরা আন্দোলন করতেছি। আমাদের 8 দফা দাবি আছে, এটা নিয়ে আন্দোলন করতেছি। আমাদের প্রথম যে দাবিটি, সেটি এয়ারড্রপের মূল কারণ তার সুস্পষ্ট ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় দাবি, গ্রেডশিট সহ ফলাফল প্রদান করতে হবে। সেমিস্টারের সময়সীমা নির্ধারণ করতে হবে। আমাদের শিক্ষক সংকট নিরসনে ও কাঠামোগত উন্নয়ন করতে হবে। তারপরে দাবি আছে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে। এবং আরেকটি যে দাবি, কারিকুলাম বিষয়ক যে কোনো নীতিমালা যা কিছুই প্রণয়ন হোক না কেন সেটা নোটিশ আকারে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এগুলোই আমাদের দাবি ছিল। দুজন শিক্ষার্থীর নাম বলেছেন, একটা হচ্ছে উৎপল চন্দ্র এবং আরেকজন হচ্ছে আরাফাত মিয়া। তাদের যে বিষয়টা আপনারা এখানে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে তাদের যে ইয়ারড্রপ গুলো হয়েছে সেখানে তারা আসলে জানতেনই না যে তারা আসলে কোন বিষয়ে ফেল করেছেন, বা এই যে সেশন জটের যে একটা বিষয়টা, এইটা একটু আপনি যদি একটু এক্সপ্লেন করতেন যে এখানে আসলে কোন ধরনের সমস্যা আপনারা ফেস করছেন। হাবিবুল্লাহ বাশার ভাই। উৎপল আর আরাফাতের কথাটা যদি বলি, ওরা হচ্ছে 21-22 সেশনের শিক্ষার্থী দুজনই। ওরা প্রথমবার যখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেয়, তারপরে রেজাল্ট দেওয়া হয় 6 মাস পর। তো তখন ওদেরকে রেজাল্ট আসে না ওদের। তারপরে ধরে নেওয়া হয় ওরা হচ্ছে এয়ারড্রপ খেয়ে গেছে, 5 রাতেই রিটেক আসতে ওদের, এরকম ধরে নেওয়া হয়। দেন ওরা হচ্ছে আবার পরের বার আমাদের সাথে কন্টিনিউ করে 17 ব্যাচের সাথে। তখন কি হয়, তখন ওরা আবার পরীক্ষা দেয়, সেখানে আরাফাতের আবারও রেজাল্ট আসে না। কিন্তু এমন না যে আরাফাত পড়াশোনা করে নাই কিংবা খারাপ পরীক্ষা দিয়েছে বলে রেজাল্ট আসে নাই। আরাফাত হচ্ছে আমার পাশের রুমেই থাকতো, তো রেজাল্ট না আসে আমরা সবাই ওটা নিয়ে খুবই আতঙ্কিত হয়ে যাই, ও রেজাল্ট কেন আসলো না। তার ফলে ও হচ্ছে কলেজ প্রশাসনে যোগাযোগ করে, সেখান থেকে তেমন ব্যাখ্যা না পেয়ে ও বুটেক্সে যোগাযোগ করে। সেখান থেকে তারপরে ওকে বলা হয় যে তুমি তোমার কি সমস্যা ছিল সেটা আমাকে জানায়নি, ও আমাকে স্পষ্টভাবে জানায়নি, ও ভয়া ছিল, এটা পাবলিশ করে নাই আর কি। তো তখন হচ্ছে ওকে বলা হয় তুমি এইভাবে আর কন্টিনিউ করতে পারবে না, তোমাকে আবার নতুন করে শুরু করা লাগবে। তোমাকে আবার যে পরবর্তী ব্যাচ আছে জুনিয়র ব্যাচ 18তম ব্যাচ মানে 23-24 সেশনের স্টুডেন্টদের সাথে তোমাকে শুরু করা লাগবে। তো ও এখন ওইটাই করতেছে। দেন উৎপল হচ্ছে সেম 17 ব্যাচের সাথে পরীক্ষা দেয়। দেন ওর হচ্ছে প্রথম সেমিস্টারে হচ্ছে 3টাই রিটেক আসে, এটা জানা যায়। কিন্তু পরের সেমিস্টার 1-2 লেভেল 1 হচ্ছে টার্ম 2 পরীক্ষার সময় দেখা গেল যে ওর রেজাল্টই আসে না, রেজাল্ট শিটে ওর নাম নেই। আবার ফেলের একটা শিট হয় আমাদের, যে কতগুলো রিটেক আসছে, ওই শিটে ওর কোনো নাম নেই। তো ওকে এখন বলা হচ্ছে, ওর থেকে আমরা যতটুকু জানতে পারছি আর কি, বলা হচ্ছে যে তুমি হচ্ছে পরবর্তী রিটেক গুলা ক্লিয়ার না করতে পারবে না, তোমাকে একবারে নতুন করে 19তম ব্যাচের সাথে অর্থাৎ 24-25 সেশনের সাথে শুরু করতে হবে। তো এক্ষেত্রে কি আসলে যখন শিক্ষার্থীরা এই ধরনের সমস্যায় পড়েন তখন তারা যখন আসলে শিক্ষকদের কাছে জানে সমস্যাগুলো, তখন কি আসলে তাদেরকে কোনো ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে কিনা বা এগুলো ধামাচাপা দেওয়ার কোনো বিষয় এখানে আসছে কিনা? অ্যাকচুয়ালি এটা চেষ্টা হয়েছে কিনা তারা এখন নিজেরাই বলতে চায় না। একজন আমাদের কাছে বলেছিল কিন্তু সে এখন সামনে আসতে রাজি না। তো এই ব্যাপারটা আমরা আসলে এটা অ্যাভয়েড করতে চাচ্ছি এখন এই মুহূর্তে।
যেহেতু সে নিজে রাজি না, তো এটা আমাদের না বলাই ভালো। আচ্ছা, এবারে আমি সাবিত ভাই, আমি আপনার কাছে আসলে আসি। আপনারা যে দাবিগুলো করছিলেন, এখানে যে দাবিগুলো আছে, তো সেই জায়গায় যদি শুরুতে যদি আসলে বলি যে আপনাদের একটা সমস্যা হচ্ছিল যে আপনারা কেউ যদি আসলে কোনো কারণে কোনো পরীক্ষা খারাপ করে বা সেমিস্টারে যদি কোনো বিষয়ে ফেল আসে, তাহলে আপনারা নাকি ওটা জানতে পারেন না যে আসলে আপনাদের কোন বিষয়টিতে ফেল এসছে, বা সেটা আসলে আপনারা অনেকদিন পরে জানেন। তো এই বিষয়টা নিয়ে আসলে কি ধরনের সমস্যা ফেস করছেন আপনারা, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। তো এখানে আমাদের মুভমেন্ট হচ্ছে, তো এখানে মুভমেন্ট হওয়ার মানে প্রথম দিকে আগস্টে গেছিলাম, তো আমাদের 5ই আগস্ট এই ক্যাম্পাসে একটা একটা মুভমেন্ট হয়, আন্দোলন হয় আর কি। তো সেখানে আগের মানে এখন যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি ছিলেন না, আগের প্রিন্সিপাল ছিলেন, আগের প্রিন্সিপাল ছিল। তো ওখানে মুভমেন্ট অনেক দাবি দেওয়া তুলে ধরা হয়, যার দাবি দেওয়া আসলে বাস্তবে বাস্তবায়ন তো হয়নি, বা বাস্তবায়ন কতটুকু অগ্রগতি এই বিষয়ে জানানো হয়নি। তো আসলে এইসব মানে বিষয় ক্ষোভ থেকে আসলে আমাদের এখন আন্দোলন, কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তো যার ফলে আমাদের এই বৃহস্পতিবারে সর্বপ্রথম মানে আর কি আন্দোলন শুরু হয়। তো এখানে একটা নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়। উনি আর কি এই টেক্সটাইলে এই 8টা 10টা কলেজের ভিতরে অন্য একটা কলেজে তিনি ছিলেন। তারপরে আমাদের এখানে প্রিন্সিপাল হিসেবে আসেন। তো আমরা যেহেতু দেখছি যে এখানে অনেক সবসময় শুধু আশ্বস্ত করা হয়। তো ওইখানে মুভমেন্টে আমাদের কিছু দাবি দেওয়া ছিল, তার মধ্যে একটা ছিল আপনি যেটা বললেন যে আমাদের কোন বিষয়ে ফেল করছি, কোন বিষয়ে কি করছি, এগুলো সব একটা মার্কশিট দাও। প্লাস হচ্ছিল আমাদের আরেকটা দাবি আছে যে 3 মাসের রেজাল্ট দেওয়া। তো আমরা যদি একটা জিনিস বাস্তবায়ন করতে পারি যে 3 মাসের রেজাল্ট দেওয়া বা 6 মাসের সেমিস্টার, এই বিষয়ে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা অতি শীঘ্র এই জিনিস থেকে উত্তরণে আসবো। জাস্ট আপনাকে আমি একটা উদাহরণ দিই। আমাদের আসলে ওয়ানের পরীক্ষা আমাদের এখন আমরা আছি 2-1 পরীক্ষার সামনে। আপাতত যেহেতু আমাদের ক্যাম্পাসে শাটডাউন চলেছে, পরীক্ষা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। তো 1-1 আমার এক ব্যাচমেট 2টা সাবজেক্টে রিটেক খাইছে, মানে রিটেক আর কি ফেল করছে, 2টা সাবজেক্ট রিটেক খাইছে। এবং 1-2 উনি ওই পরীক্ষা দিচ্ছে, ওখানে ওই 3টা সাবজেক্ট রিটেক খাইছে। তার মানে ওনার একটা ফুল ইয়ার মিলে 2টা সাবজেক্টে যদি রিটেক খায়, 5টা সাবজেক্টে রিটেক খায়, তাহলে সে ইয়ার ড্রপ। এটা আমরা জানতাম। তো এই জিনিসটা যদি আমরা ধরে রাখি, তাহলে ও করছে কি, আমাদের একটা জুনিয়র ব্যাচ আছে, ওদের সাথে ওই রিটেক পরীক্ষাটা দিয়ে দিছে। ওই মানে আগে যে 2টা রিটেক খাইছিল, ওই 2টা রিটেক দিয়ে দিছে। তাহলে আলটিমেটলি ওই 2টাতে যদি ওই মানে আর কি মানে উত্তীর্ণ হয়, পাশ করে, তাহলে কিন্তু আলটিমেটলি টোটালি 3টা রিটেক থাকতেছে। তাহলে সে ওই ক্রাইটেরিয়ার ভিতরে পড়তেছে না যে 5টা রিটেকে। তো সেই হিসেবে তাকে উচিত ছিল, সে প্রমোটেড ছিল, কিন্তু তাকে মানে রেজাল্ট এখনো মানে যে 2টা রিটেক দিছে ওটা রেজাল্ট এখনো হয়নি। 1-1 পরীক্ষা তারা 1 মাস আগে দিছে, তো ওনাদের সাথেই কন্টিনিউ করে ওই রিটেকটা তুলছে, কিন্তু ওটা রেজাল্ট এখনো হয়নি। তো আমরা যদি এই দাবিটা বাস্তবায়ন করতে পারি যে 3 মাসের রেজাল্ট, তাহলে সে অবশ্যই এখান থেকে পরিত্রাণ পেত। তো আমাদের ক্যাম্পাসে মুভমেন্ট এখন চলমান আছে। সাথে আজকেও আমাদের ক্যাম্পাসে মুভমেন্ট হয়েছে, আন্দোলন হয়েছে, এবং তারা শুধু একটা কথাই বলে, আমাদের আমরা আশ্বস্ত করতে পারি, এতটুকু ছাড়া তাদের কোনো কথা নেই। তো আমাদের একটাই দাবি, আপনারা যে সময় আমাদের দাবি বাস্তবায়ন করবেন এবং লিখিত আকারে কোনো স্টেটমেন্ট, গ্যাজেট বা প্রজ্ঞাপন আকারে কোনো স্টেটমেন্ট দিবেন, ঠিক তখনই আমরা একাডেমিক ভবন তালা খুলে দেব। তো এখন আমরা যেহেতু ক্যাম্পাসে এখন একটু থমথমে পরিবেশ, ক্যাম্পাসে একটু মানে এইসব বিষয় নিয়ে একটু আলোচনা হচ্ছে, হলগুলোতে হচ্ছে, বড় ভাইদের সাথেও অনেক আলোচনা হচ্ছে। তো এখনো মানে এখন এমনও শোনা যাচ্ছে যে মানে রবিবার থেকে হচ্ছিল অফিস টাইম, ওই অফিস টাইম থেকে নাকি তারা যে কোনো মূল্যে হোক ক্যাম্পাসের তালা খুলবে না, ভেঙে ফেলবে না, যাই হোক ওনারা আর কি তাদের অফিস আওয়ার যেভাবে হোক তাদের রুমে যে অফিস আওয়ার গুলোর মানে টাইম মানে অফিস আওয়ারে উপস্থিত হবে। তো আমাদের এখনো দাবিতে আমরা মানে অনুরাসী যে আমরা যে কোনো মূল্যে একাডেমিক ভবন তালাবদ্ধ থাকবে, কোনো অফিস আওয়ার চলবে না, আমাদের দাবি মেনে নেওয়া হবে ইনশাল্লাহ। তখন আমরা স্যারদের সাথে নিয়ে আনন্দ মিছিল করে তখন আমরা ক্যাম্পাসের তালা খুলবো, একাডেমিক ভবনের তালা খুলবো। তো এতটুকু পর্যন্তই এই মুভমেন্টের এতটুকুই ছিল। আর আপনার যে মানে টপিক ছিল যে বস্ত্র অধিদপ্তরে আমাদের বস্ত্র অধিদপ্তরের আন্ডারে আমরা আছি, প্লাস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা পুরোটাই ছিল বুটেক্সের আন্ডারে আছে। বুটেক্সের আন্ডার থেকে আমাদের কারিকুলাম সবকিছু রেডি হয়। তো আপনাদেরকে যে রিটেকের বিষয়টা বললাম যে 1 বছরে 5টা, কিন্তু আমরা আজকে মুভমেন্টে জানতে পারি যে আপনি 4 বছরে যদি কোনো ইয়ারে টোটাল 5টা থাকে, তাহলে সে ইয়ার ড্রপ। এই বিষয়টা আমরা আগে জানতাম না। এই বিষয়টা তারা মানে বুটেক্স কোনো যদি নতুন আপনার নতুন আর কি সিস্টেম তৈরি করে, সেটা আমাদের ক্যাম্পাস কর্তৃপক্ষ আমাদেরকে অবগতি করে না। তো আবার আমরা এমন উৎপলের বিষয়টা যে বলা হয়েছে
এখানে বিষয়টা বলা হয়েছে এইভাবে, ওনার রেজাল্ট নাকি স্থগিত হয়ে গেছে, মানে ওনার রেজাল্ট শিটে তো নাই, কোথাও নাই, স্থগিত হয়ে গেছে। তো এটা নাকি আমাদের আরো যায় ওনাদেরকে মানে ইনফর্ম করতে হবে। তা আমরা নিজেরাই জানি না ওনার রেজাল্ট স্থগিত কিনা, বা ওই কি ক্রাইটেরিয়া প্রসেস করলে ওনার রেজাল্ট জানা যাবে। তো ওনারা আজকে আমাদের বলতেছে যে এটাতে একটা অ্যাপ্লিকেশন করা লাগে, যেটা আমরা আগে জানতামই না যে অ্যাপ্লিকেশন করতে হয়। এনারা আজকে আন্দোলনের চাপে পড়ে এই বিষয়টা এখন বলার চেষ্টা করতেছে। তো আমাদের কথা আপনি এতদিন বলেননি। হ্যাঁ, তো এতটুকুই বলার ছিল আমার, জাস্ট আমার এতটুকুই বলার ছিল। আর এখন আপনি কন্টিনিউ। জি, আমি আবার আপনার কাছে আসবো। আমি হাবিবুল্লাহ বাশার ভাই, আমি আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যেটা বুঝতে পারলাম যে আসলে আপনাদের শিক্ষক বা কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে খুবই আপনাদেরকে যে বিষয়গুলো জানানো দরকার আপনাদের ভাষার মতো তারা সেগুলো জানায় না। তো এই জায়গাটায় আপনারা একটা কথা উল্লেখ করেছেন যে আসলে যত বেশি পরীক্ষা তত বেশি টাকা। এটা কি আপনাদের কি যতবার আসলে আপনারা রিটেক দিতে হয় বা এটার জন্য কি আসলে আপনাদেরকে এক্সট্রা টাকা দিতে হয় কিনা? হাবিবুল্লাহ বাশার ভাই, এটা টাকা দিতে হয় প্রত্যেকবার যখন আমাদের একটা কিংবা দুইটা করে সাবজেক্টে রিটেক আসে, একটা থেকে দুইটা পর্যন্ত, তখন 2700 করে টাকা দিতে হয়। যদি 3টা থেকে 4টা হয় তাহলে হচ্ছে 3900 টাকা। এরকম করে এর আগে গতবারের কথাই বলি, 21-22 সেশনের শিক্ষার্থী একটা কোর্সে 49 জন ফেল করে, যেটা তাদের ফেল করার কথা ছিল না। আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সের মার্ক হচ্ছে 8, অ্যাসেসমেন্টে হচ্ছে 2টা হয়, 2টাতে হচ্ছে 20 মার্ক। সেখানে গিয়ে 20-এর মতো অ্যাভারেজে ম্যাক্সিমামেরই মার্ক থাকে। তো সেখানে গিয়ে দেখা গিয়েছে 49 জন রিটেক আসছে। এমনকি ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এর টপারও রিটেক খেয়েছিল ওই পরীক্ষাতে। এরকম অবস্থা, অর্থাৎ বোঝাই যাচ্ছে খাতা দেখার সিস্টেমও সমস্যা আছে। আপনাদের থেকে যে অর্থটা নেওয়া হয় রিটেক হলে বা কোনো পরীক্ষা ফেল করলে, এটা কি শিক্ষকরা নিজেরা নেন নাকি এটা আপনার কর্তৃপক্ষ থেকেই ঠিক করে দেওয়া আছে যে আপনাদেরকে এই অ্যামাউন্ট দিতে হবে যদি আপনারা ফেল করেন? এটা কর্তৃপক্ষ থেকে ঠিক করে দেওয়া আছে। এটা শিক্ষকরা কতটুকু পান সেটা আমাদের আসলে জানা নেই। এটা বিশ্ববিদ্যালয়ে কতটুকু পান, এটা কিভাবে ভাগ হয় সেটা হচ্ছে তারা প্রশাসনিকভাবে তারা এটা জানেন। এটা আমাদের কাছে ওরকম ব্যাখ্যা নেই। আচ্ছা, যেহেতু আপনাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, তো সেই জায়গাটায় আপনারা যেটা বলছেন যে আসলে আপনাদের ল্যাবটা অচল, আবার আপনাদের হচ্ছে যে জিনিসপত্র যেগুলো আছে আসলে বা কম্পিউটার ল্যাব যেগুলো আছে এর মধ্যে অধিকাংশ আসলে নষ্ট। তো এই জায়গাটা আসলে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা বা এইটা নিয়ে আসলে কোনো কথা হয়েছে কিনা? সাবিত ভাই, এটা যদি আপনি একটু পরিষ্কার করতেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টা বললেন আমাদের ল্যাবের বিষয়, তো আমি আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আসলে এই প্রশ্নের উত্তরটা দিতে চাই। যে আমার এক্সপিরিয়েন্সটা এমন ছিল যে আমাদের আর কি, যেহেতু আমরা প্রথম দিকে ছিলাম, তো ওইভাবে আর কি আমাদের যে কোর সাবজেক্ট গুলোর ওগুলো ল্যাব ছিল না। আমরা প্রথম দিকে ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়ছি, এগুলোর আর কি ওইভাবে আগে থেকে ছিল। তো এখন যে বর্তমানে পুরোটাই টেক্সটাইল রিলেটেড আমরা এখন পড়াশোনা করতেছি। তো এখন বেশিরভাগ ক্ষেত্রে অনেক ধরনের যন্ত্রপাতি আছে এই টেক্সটাইল সেক্টরে। মিনিমাম মানে আমরা যতটুকু জানি আশেপাশে মানে 100 কোটি বা এইরকম এত হিউজ অ্যামাউন্টের যন্ত্রপাতি গুলো এখানে আসে। হ্যাঁ, তো আমাদের একটা ল্যাব হয়েছিল, ল্যাবের নাম বলবো না আর কি। ল্যাবটা হয়েছিল, আমি ল্যাবে ছিলাম। আমি ওই স্যারকে বলছিলাম যে স্যার, আপনি যদি পারেন অন্তপক্ষে আমাকে একটা যন্ত্র চালু করে দেখে একটা পরীক্ষা করে দেখান, তাহলে আমি মনে করবো আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার। এটা হাসির ছলে বলছিলাম। তো স্যার নিজেও হাসতেছে, স্যার নিজে কথা বলতেছে না। তো ওখানে একটা শীট ছিল, শীটে প্রত্যেকটা যন্ত্রের নাম ছিল, পাশাপাশি কোন যন্ত্রটা সচল ছিল কি ছিল না। তো ওই শীটে আমার একবার চোখ যায়, তখন আমি দেখতে পারি যে প্রত্যেকটাতে নো লেখা বা ক্রস চিহ্ন দেওয়া, যে এই মেশিনটা চলে না। যার কারণে স্যারেরা নিজেরাও মানে লজ্জিত হবেন নাকি কি হবেন জানি না, ওই ইয়ে থেকে আর কি ওনারা আর কি মেশিন চালু করারও ইয়ে থাকে। তো আমার কথা এই না যে অবশ্য বুটেক্স বা আমাদের সরকার এতগুলো যন্ত্রপাতি দিছে, এত ধরনের যন্ত্রপাতি, এত দামি দামি যন্ত্রপাতি দিছে, অবশ্যই সরকার তো এই যন্ত্রপাতিগুলো ঠিক করা বা নষ্ট হলে ঠিক করা বা টেকনিশিয়ান নিয়োগ অবশ্যই সরকার দিছে, এটা তো সত্য, এটা মানতেই হবে। মানে সরকার এতগুলো টাকা ইনভেস্ট করছে এখানে, এতগুলো যন্ত্র রক্ষণাবেক্ষণেরও একটা অ্যামাউন্ট অবশ্যই ক্যাম্পাসকে হয়তো দেওয়া হয়। এখন সেটা অতটা আমরা জানি না কি দেওয়া হয় কি হয় না, কিন্তু আমাদের এখানে ধারণা থেকে আমরা বলতেছি যে দেওয়া হয়। মোটামুটি আমাদের ক্যাম্পাসে ওইভাবে কোনো যন্ত্রপাতি চালু করে না, জাস্ট খালি বলা হয় তোমার ফান্ডামেন্টাল বিষয়টা দাম চালু হওয়ার মতো, এরকম কোনো এখনো দেখিনি আমরা আর কি। যা হয় আর কি, এখন আমাদের যতদিন পর্যন্ত ল্যাব হয়েছে আমরা এখনো ওইভাবে কোনো যন্ত্রপাতি থেকে ওইরকম যে আপনি যেভাবে বললেন যে ইয়ে ছিল, ওইভাবে আমাদের এখনো হয়নি আর কি। তো এতটুকুই ছিল। আর আসলে যন্ত্রপাতি গুলোর রক্ষণাবেক্ষণেরও তেমন কোনো আমরা দেখি না, তেমন কোনো মানে পদক্ষেপ গুলো আমরা দেখতে পারি।
জি, অবশ্যই, যেহেতু আসলে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, তো সেক্ষেত্রে অবশ্যই সরকার কর্তৃক একটা বাজেট কিন্তু আসলে শিক্ষাক্ষেত্রে ঘোষণা করা হবে এবং সেখান থেকে কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসগুলো মানে কলেজ কর্তৃপক্ষের কাছে কিন্তু বাজেট আসলে দেওয়া হয়। তো সেই জায়গাটায় অবশ্যই আপনাদের যেহেতু ল্যাব রয়েছে এবং এখানে আপনার ল্যাবের কাজটাই বেশি, যেহেতু টেক্সটাইল রিলেটেড এবং এটা একটা ইন্ডাস্ট্রিয়াল একটা পড়াশোনা। তো আমি আপনারা আরেকটি বিষয় যেটা বলছিলেন যে আসলে আপনাদের যারা আসলে আহ আরেকটা বিষয় একটু মানে বলি আর জি, কি, জি, আরেকটা যদি সময় জি, দিতেন আমাকে একটু আরেকটা বিষয় বলি। যে আমাদের যে ক্যাম্পাসটা যে করা হয়েছে এটা অবশ্যই একটা প্রকল্প আকারে বাজেট আকারে করা হয়েছে, বাজেট আকারে করা হয়েছে। তো আমি অনেক আজকে আর কি অনেকদিন ধরেই ট্রাই করতেছি যে আমাদের এখানে কত বাজেট আসছে, কি হচ্ছে না হচ্ছে, বা কোন খাতে কি ব্যয় হয়েছে, এরকম বিষয়গুলো না আমি একটু মানে একটু দেখার চেষ্টা করতেছি। তো আমি যতটুকু দেখলাম মানে এই ক্যাম্পাস সম্পর্কে তথ্য খুবই কম আছে অনলাইনে, এবং কোথায় কত টাকা ব্যয় হয়েছে এরকম না। খালি জাস্ট 450 কোটি টাকার একটা অ্যামাউন্ট জাস্ট দেখা হয়েছে এই প্রকল্পে ইয়ে হয়েছে, কিন্তু কোন খাতে কত, জাস্ট যতগুলো টেক আছে আর কি, রংপুর আরো চট্টগ্রাম, পাবনা, বরিশাল, ঝিনাইদহ আর কি জামালপুর, এগুলো যাদের টেক আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এর মধ্যে শুধু আমি দেখতে পারলাম রংপুরেরটা মেবি হচ্ছে একটা মানে আর কি খসড়া একটা কাগজ আছে যে কত টাকা কি ব্যয় হয়েছে, আমি এতটুকুই দেখতে পারলাম। এই আমাদের ক্যাম্পাসে হলে কত টাকা ব্যয় হয়েছে, ইভেন এই ক্রাইটেরিয়া আছে যে প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 25 একর জায়গার উপর নির্মিত হবে, 25 একর, যেখানে আমার ক্যাম্পাস 7-8 মানে একরের ওপর, 9 একরের ওপর, মানে এই ক্রাইটেরিয়া গুলো মানা হয়নি আর কি। বা আসলে অনেক ক্ষেত্রে আমাদের বৈষম্যের শিকারই হচ্ছে আমরা, মানে হচ্ছে এই বৈষম্যর শিকার হওয়া থেকে আমাদের আজকের এই আন্দোলন। এমন না যে আমরা আমাদের আন্দোলনে অযৌক্তিক কোনো কিছু আছে, আমাদের আন্দোলনে আমি এখান থেকে সবাইকে জানাতে চাই, অন্যান্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে জানাতে চাই, তোমরা আমাদের আন্দোলনের সাথে যোগদান করো। তোমরা আমাদের আন্দোলন অবশ্যই তোমাদের সাথে তোমাদের যে আমাদের যৌক্তিক বিষয় আছে সব ক্যাম্পাসের সাথে রিলেটেড, 6টা বিষয় যে আছে সবগুলো ক্যাম্পাস রিলেটেড। সব ক্যাম্পাসে যেরকম আমাদের 3 মাসের রেজাল্ট, 6 মাসে সেমিস্টার, সাপ্লিমেন্টারি পরীক্ষা, শিক্ষক নিয়োগ, এখানে তো শিক্ষক স্বল্পতা একদমই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানা হয় না, যেখানে শিক্ষকের একটা ন্যূনতম একটা ক্রাইটেরিয়া থাকে, ন্যূনতম, ম্যাক্সিমাম বাদ দিলাম, ন্যূনতম ক্রাইটেরিয়াটা মানা হয় না। ক্যাম্পাসে 400-500 স্টুডেন্টের বিপরীতে মাত্র 8-9 জন টিচার, বাকি বাদ বাকি এগুলো সাবজেক্ট মানে আপনার হচ্ছে হলো গেস্ট টিচারের মাধ্যমে করা হয়। তো আমরা একজন বিএসসি তে পড়ি, এখানে আমরা বাইরে যারা অনার্স টিচারের কাছে পড়তেছি, যারা আর কি নিজেরা বিএসসি কমপ্লিট করেনি। ইভেন আমাদের ক্যাম্পাসে, আমাদের ক্যাম্পাস না অন্যান্য ক্যাম্পাসে এমন আছে, মানে আমরা এখন বিএসসি পড়তেছি, আমাদের এখন অনেকে পড়ায় যারা আসলে ডিপ্লোমাতে পড়ে, তারা পড়ায়। তো আসলে আমরা অনেক দিক দিয়ে বৈষম্য শিখি। জি, জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো। আমি হাবিবুল্লাহ বাশার ভাই, আমি আপনাকে আপনাদের যে আন্দোলন যেটা আসলে করছেন গত বৃহস্পতিবার যাবত থেকে আসলে, তো এখন পর্যন্ত আসলে আন্দোলনে আপনারা যে দাবিগুলো তুলেছেন এগুলো নিয়ে আসলে শিক্ষকরা কি বলেছেন, এবং এখানে আপনারা কোনো ধরনের রাজনৈতিক কোনো প্রেসারের মধ্যে গিয়েছেন কিনা, বা কোনো সংগঠন যেগুলো আছে আর কি, আপনাদের যদি আসলে স্টুডেন্ট পলিটিক্স যদি সেখানে থাকে, তাহলে তারা আসলে আপনাদেরকে এক্ষেত্রে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে কিনা এই আন্দোলনে, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। আসলে এখানে কোনো স্টুডেন্ট পলিটিক্স জড়িত না, এখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এটা আমাদের অধিকারের আন্দোলন। এই আন্দোলনটা আমরা করতেছি যাতে আমরা সুবিধা ভোগ করতে পারি, পুরো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সুবিধা ভোগ করতে পারে, এবং আমাদের যারা জুনিয়র আছে পরবর্তীতে যারা এখানে ভর্তি পড়তে আসবে তারাও যাতে এই সুবিধাটা পায়, এর জন্য আমাদের আন্দোলন। শিক্ষকদের থেকে তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে, তারা বলছে আমরা তোমাদের সাথে আছি, আমরাও এই সমস্যাগুলো সমাধান করতে চাই, আমরাও জানি তোমাদের এই সমস্যাগুলো আছে, সমাধান করতে চাই, কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, এটাই বলতে পারি। আর শিক্ষক প্রিন্সিপাল স্যার আমাদেরকে জানিয়েছেন তিনি সাপ্লিমেন্টারি বিষয়ে বুডেক্সে প্রস্তাবনা দিয়েছেন, সেটা এখনো টেবিল আছে, এটা অগ্রগতি কোনো হয়নি, এরকমটাই জানিয়েছেন উনি। তো শিক্ষকদের থেকে আমরা সহযোগিতা পাবো বলে আশা করি, তারা কোঅপারেটিভ এখন পর্যন্ত। তাহলে আপনাদের আরেকটা বিষয় বলছিলেন যে যারা আসলে আপনাদের মানে এখানে গেস্ট টিচার হিসেবে আসেন, বলছিলেন যে আসলে 6 মাসের একটি কোর্স তারা আসলে 4 থেকে 5 দিনে আসলে শেষ করে দেন। তো এই বিষয়টা নিয়ে কি আপনারা এর আগে কি কোনো কথা হয়েছে কিনা, বা এটা নিয়ে? জি, জি, সাবিত ভাই, জি বলেন। জি, যে আমাদের এখানে যে গেস্ট টিচার আছে, মানে এখানে গেস্ট টিচার বেশিরভাগ 1-1, 1-2 তে, মানে 2 সেমিস্টারে সর্বোচ্চ পরিমাণে গেস্ট টিচার আসে, এবং আরো যে মানে 3টা ইয়ার আছে এর ভিতরে অনেক গেস্ট টিচার আছে। আমরা ইভেন এখন 2-1 এ আসি, 2-1 অনেক গেস্ট টিচার আসতেছে, প্রায় এখন মনে হয় প্রায় মেবি 2টা গেস্ট টিচার আসে, 3টা গেস্ট টিচার আসে আমাদের। তাহলে আপনি একটু ধারণা করে দেখেন যে 2-1 এ পড়তেছি, এখনো আমাদের প্রায় 3টা গেস্ট টিচার
মানে গেস্ট টিচার এসে আমাদের পড়ানো হয়, এবং সেই গেস্ট টিচারের এমন একটা কালচার পর্যায়ে পৌঁছে গেছে, ওনারা মানে আসলে ওনাদের দোষ না, এটা আসলে আমাদের আসলে বলাটা ভুল হবে, ওনাদের দোষ না, কারণ ওনারা ওনাদের টেক্সটাইলে পড়ানোর একটা টাইম পার করে, তিনি তাদের একটা বাকি সময় বা ওভার টাইম, জিনিসটা আপনি মনে করেন ওভার টাইম, কারণ যিনি গেস্ট টিচার আসেন তিনি অবশ্যই অন্য কোনো টেক্সটাইলের বা অন্য কোনো বাইরের কোনো প্রতিষ্ঠানের টিচার, অবশ্যই তিনি ওভার টাইমে আসেন, তিনি তার অফিস আওয়ারে এখানে আসতে পারেন না, তিনি অবশ্যই হয় শুক্রবার না শনিবার এই ছুটির দিনে আসে। এবং এই ক্লাসগুলো দীর্ঘ, আমি আমার অভিজ্ঞতাতে বলতেছি, আমি একটা ক্লাস করছি, মানে একটা 2-3টা সাবজেক্টে ক্লাস করছি, মিনিমাম আপনার 6 ঘন্টা করে ক্লাস হয়, বা 2 বেলা করে ক্লাস হয়। আমি সকালে ক্লাস করে গেছি 3 ঘন্টা, দুপুরে জাস্ট একটা ব্রেক, তারপরে আবার 3 ঘন্টা ক্লাস, মানে এইরকম ভাবে চলতেছে এখানে। আসলে আমি পড়াটা বুঝতেছি কিনা না বুঝতেছি এগুলো বিষয়ে অতটা ইয়ে করা হয়। আপনি বোঝেন যে যে কোর্সটা 6 মাসে কমপ্লিট করতে হয়, সেই কোর্সটা কয়েক সপ্তাহে 1 দিন বা 2 দিনে, মানে 6 মাসে মাত্র 7-8 দিনের মধ্যে সেই কোর্সটা শেষ করে দেওয়া হয়। আপনি তাহলে বুঝতে পারবেন যে তাহলে আমরা কতটুকু বুঝতে পারতেছি। তো এতটুকুই আর। জি, আমি হাবিবুল্লাহ বাশার ভাই, সেটা হচ্ছে আপনারা তো যেহেতু বৃহস্পতিবার থেকে আন্দোলন করছেন, আজকে আপনার শনিবার, 2-3 দিন হচ্ছে, তো আপনাদের আসলে নেক্সট আসলে কর্মসূচি কি, বা আপনারা কি করবেন আগামীকাল থেকে, যেহেতু আপনারা বলছেন যে তালা লাগিয়ে দিয়েছেন অফিসগুলোতে? এই বিষয়ে যেহেতু আচ্ছা, আমি জি জি ক্যাম্পাসে বলেন। এখন উপস্থিত আছি, এখনো পর্যন্ত আমাদের যতটুকু সিদ্ধান্ত, আমরা আসলে সম্পূর্ণরূপে একাডেমিক কার্যক্রম শাটডাউন থাকবে, তালাবদ্ধ থাকবে, আমরা তালা দিছি। ইভেন আমাদের কালকেও হচ্ছিল একটা কর্মসূচি আছে, এখনো ওইভাবে ফিক্সড করা হয়নি, এবং আমাদের এখানে ব্যানার বানানোর কার্যক্রম থেকে শুরু করে অনেক কিছু করা হচ্ছে। আমরা এমনটা শুনতে পারতেছি যে হয়তো কালকে তাদের, আমি আপনাকে এর আগে একটু বলছিলাম হয়তোবা, কালকে যেহেতু রবিবার, কালকে ক্যাম্পাস খোলা আছে, অফিসে মানে আর কি সরকারি ভাবে খোলা আছে, যেহেতু আমরা ক্যাম্পাসে যারা আছে তারা শাটডাউন করছি, কিন্তু অফিসিয়ালি খোলা আছে। তো ওনারা হয়তোবা ক্যাম্পাস আওয়ারে থাকার জন্য হয়তোবা গেটে তালা খোলা হবে, বা এরকম কোনো কিছু একটা হতে পারে, এরকম আমরা হয়তোবা একটু অনুমান করতে পারতেছি। এখানে প্রশাসন আসতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে আর কি, এখনো হয়নি কিন্তু হতে পারে, ওনারা হয়তোবা করতে পারেন কিনা জানি না, কিন্তু আমরা যতটুকু অনুধাবন করতে পারতেছি যে এখানে হয়তোবা মানে বাইরের প্রশাসন হয়তো হস্তক্ষেপ করতে পারে ক্যাম্পাসের তালা খোলা থেকে বা অন্যান্য কিছু করা থেকে। তো এতটুকু আমি এখনো ক্যাম্পাসে অবস্থান করে হল থেকে মানে আপনার সাথে যুক্ত আছি আর। জি জি, হাবিবুল্লাহ বাশার ভাই, জি আপনাদের আবাসন এবং হচ্ছে অবকাঠামোমূলক যে সমস্যাগুলো আছে এইখানে, মানে কি ধরনের সমস্যা এখানে আপনারা ফেস করছেন? এখানে আমরা ফার্স্ট ইয়ার থেকে হল সুবিধাটা একদমই পাই না, একদমই জিরো। আমাদের এখানে 450 মতো স্টুডেন্ট আছে, সেখানে দেখা যায় আমাদের হলের সিটের সংখ্যা 130, দুইটা হল মিলে, ফাইবার আর টুইস্ট হল মিলে সিটের সংখ্যা 120 বা 30 এরকম হবে, কিন্তু আমাদের স্টুডেন্ট প্রায় 5টা ব্যাচ চলতেছে, প্রত্যেকটা ব্যাচে 120 জন আনুমানিক, বা 106 জন বা এরকম, মানে আমি যদি 5টা ব্যাচে 500 জনও ধরি, এখানে তার বিপরীতে সিট আমাদের মাত্র 120 জন, 120টা সিট। জি হাবিবুল্লাহ বাশার ভাই, জি এখানে এটা নিয়ে আপনি বলেন। আর একটা কথা হচ্ছে, আপনারা বলছিলেন যে গত সম্ভবত 19 বছর যাবত আপনাদের নতুন করে আসলে কোনো ধরনের শিক্ষক নিয়োগ হয়নি, বা বলছিলেন যে আসলে 450 জন বা 400 জনের বিপরীতে মাত্র 11 থেকে 12 জন শিক্ষক। তো এই জায়গাটায় যদি কোন ধরনের আসলে সমস্যা আপনাদের হচ্ছে, বা ক্লাসগুলো আসলে নিয়মিত ওনারা করান কিনা, বা দেখা গিয়েছে আপনাদের সেমিস্টার যদি 6 মাসের হয়, তাহলে সেক্ষেত্রে 6 মাসের মধ্যে তারা সেইটা শেষ করে কিনা, বা সেশন জটের কোনো বিষয় এখানে আছে কিনা, এটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন হাবিবুল্লাহ বাশার ভাই। আমাদের যতগুলো শিক্ষক আছে আমাদের, তারা হচ্ছে সম্পূর্ণভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমরা যেটা তাদের ফেস করছি, তাদের আসলে ক্লাসের ওভারলোড পড়ে যাচ্ছে। তারা আমাদের একটা ক্লাস নিচ্ছেন, কিন্তু তার সাথে গেস্ট টিচাররা নিচ্ছেন অনেকগুলা ক্লাস। এর ফলে কি হচ্ছে, গেস্ট টিচার ক্লাস করার ফলে আমরা খুব কম সময়ের মধ্যে একটা কোর্স শেষ করতেছি। আমরা এই সমস্যা ফেস করতেছি এদিক দিয়ে দেখতে গেলে। আর এই যে আমাদের শিক্ষক যতগুলো আছে, তারা তাদের নিজের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু আমাদের সাপোর্ট করেন। ব্যাপারে তারা চেষ্টা করেন যেন আমাদের কোর্স 6 মাসের মধ্যে শেষ করা যায়, কিন্তু এই রেজাল্টের সমস্যার জন্য এই সমস্যাটা বেড়ে যাচ্ছে। রেজাল্ট দিতেই দেরি হচ্ছে, 5.5 মাস 5 মাস এরকম সময় চলে যাচ্ছে। এত সময় রেজাল্ট দিতে যখন চলে যায়, তখন হচ্ছে তারপর আসছে হচ্ছে ফর্ম ফিলাপের টাইম, দেন হচ্ছে পরীক্ষার রুটিন প্রকাশ, দেন হচ্ছে পরীক্ষার শিডিউল, পরীক্ষার ডেটগুলো দেওয়া হবে যখন, মানে পরীক্ষা হইতেও লাগে হচ্ছে আমাদের 20 থেকে 25 দিন, তো হচ্ছে 6 মাস থেকে 7 সাড়ে 7 এরকম সময় চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে কেন রেজাল্ট দিতে এই 4 মাস বা 5 মাস এরকম সময় লাগছে, কি মনে হয় আপনাদের কাছে?
এই বিষয়টা আমি আচ্ছা, জি জি। তো আপনি একটু বিষয় একটা অনুধাবন করার চেষ্টা করেন। যদি মানে আর কি ধরে আমাদের যে এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা হয় বা পাবলিক যেগুলো পরীক্ষা হয়, আপনি হয়তো জানেন যে প্রায় 10-12 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ওখানে বলা আছে দেবে যে 60 কর্মদিবসের মধ্যে রেজাল্টটা পাবলিশ করতে হবে। তাহলে দেখেন একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট 10 লক্ষ, তার বিপরীতে রেজাল্ট 2 মাসে প্রকাশিত হচ্ছে, মার্কশিট সহকারে কোন সাবজেক্টে কত নাম্বার পাইছে, A+ নাকি কি, সবকিছু সহকারে তাদের প্রকাশ করা হচ্ছে। সেখানে যদি আমরা অন্যান্য ক্যাম্পাসে দেখি যে প্রায় আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি দেখি বা ন্যাশনাল কলেজগুলোতে দেখি, সেখানে 4 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে এবং সে ইন্ডিভিজুয়ালি কোন সাবজেক্টে কত সিজি পাচ্ছে সেটা জানতে পারতেছে। কিন্তু আমরা ক্যাম্পাসে যদি রেজাল্ট না আসে ওই একদম একদম স্রেফ কথা, সোজা সাপটা কথা, যদি রেজাল্ট না আসে সেই একদম, যদি রিটেক আসে জাস্ট সাবজেক্টটা লিখে দেয় এই সাবজেক্টে রিটেক। এবং আমি যে কয়টা সাবজেক্টে মানে রিটেক খাইনি ওইগুলো সিজিও জানতে পারি না, বা যে কয়টাতে আমি রিটেক খাইছি ওগুলোর কত সিজি, মানে আর কি মানে ফেল তো ফেলই আর কি, ওখানে সিজি জানার দরকার নাই। বা কেউ হয়তো বা মাঝামাঝি পর্যায়ে বা নিজের মন মতো রেজাল্ট হয়নি বা 3 পয়েন্ট জাস্ট হচ্ছে বা 2.9, তো সেও নিজেও দেখতে পারবে না যে কোন কোন সাবজেক্টে খারাপ রেজাল্ট করছে, এগুলো দেখতে পারবেন। তো আমাদের ক্যাম্পাস যদি 10টা ক্যাম্পাস ধরি, আনুমানিক প্রত্যেকটা ক্যাম্পাসে 500 করে স্টুডেন্ট ধরলাম, 5টা ব্যাচ বা 4টা ব্যাচ ধরলাম, 400 স্টুডেন্ট প্রায় প্রত্যেকটা ক্যাম্পাসে ধরলাম। এখানে যদি পরীক্ষা হয় সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয়, বেশি একটা খাতা থাকে না। এখানে শিক্ষক অনেক মানে বিজ্ঞ শিক্ষক আছে, ওনারা আছে, সবাই আছে আর কি। একটা সিস্টেমের কারণে হয়তো আমাদের এই রেজাল্টটা দিতে দেরি হয়, পাবলিশ করতে দেরি হয়। এখানে আমরা যতটুকু শুনতে পারলাম এই খাতাগুলো ডিস্ট্রিবিউশন করতে অনেকদিন দেরি হয়। এই খাতাগুলো কোন টিচাররা দেখবেন এই জিনিসটা ডিস্ট্রিবিউশন করতে দেরি হয়। আবার এখানে আমাদের কিন্তু একটা সিস্টেম আছে যে A পার্ট আর B পার্ট, এই খাতাটা কিন্তু একজন দেখেন না, একজন টিচার দেখেন না, এই খাতাটা আলাদা আলাদা টিচার দেখেন। A পার্ট অন্য টিচার দেখেন, B পার্ট অন্য টিচার দেখেন। তো এখানে আসলে মানে অনেক সময় লাগার কোনো যৌক্তিক কোনো কারণই নাই, মানে যে সময় মানে অতিরিক্ত লাগবে এরকম কোনো কারণ নাই। তো আসলে আমরা এইসব বিষয় থেকে যদি আমরা দেখি যে আসলে আমরা আসলে জানি না, আসলে আমরা এমন একটা সিস্টেমের ভিতরে পড়ে গেছি, না জানি সিস্টেমটা কি, কিভাবে খাতা দেখা হয়, না জানি এখান থেকে পরিত্রাণ পাবো কিনা। তো আমরা অবশ্যই আশাবাদী যে অবশ্যই আমাদের স্যারেরা আমাদের সহযোগিতা করবেন। তো স্যারেরা আজকে এতটুকু বলছিলেন যে মানে কোন স্যার তোমাদের খাতা দেখবেন এটা ঠিক করতে একটু টাইম লাগে। ইভেন এই যে খাতাটা বুডেক্সে যায়, আবার বুডেক্স থেকে ওই টিচারের ওখানে যায়, আবার ওই টিচারের ওখান থেকে বুডেক্সে যায়, আবার বুডেক্স থেকে আবার এইভাবে চলে, মানে অনেক প্রসেস চলে। তো আসলে মানে আসলে আমার মনে হয় যেন যে একটা সৎ ইচ্ছা থাকলেই এটা আসলে সম্ভব যে রেজাল্টটা তাড়াতাড়ি দেওয়া সম্ভব। যেখানে এইচএসসি বা এসএসসি পরীক্ষার এত হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট হয়ে যাচ্ছে, তাদের পরবর্তীতে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতেছে, আসলে আমি মনে করি এটা আসলে সিস্টেমের কারণে হচ্ছে বা সদ ইচ্ছার কারণে হচ্ছে। জি ধন্যবাদ হাবিবুল্লাহ বাশা ভাই। এবার আপনার কাছে আসি, সেটা হচ্ছে এই যে সমস্যাটা, যেটা যে সরকারি শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয় কলেজ এরকম না, আপনি যদি একটা সরকারি হাসপাতালের সাথে একটি বেসরকারি হাসপাতালের তুলনা করেন তাহলে দেখতে পারবেন যে ওই জায়গাটা কতটা পার্থক্য। সেবার ক্ষেত্রেও কিন্তু আপনার ওরকম পার্থক্য করে দেখা যায় যে সরকারি হাসপাতালের সেবার মান খুবই নিম্নমানের, বেসরকারিতে সেবার মানটা খুবই উচ্চমানের। তো এই জায়গাটায় যদি বলি যে ধরনের সমস্যাগুলো আপনারা বলছিলেন, আমি যতটুকু বুঝতে পারলাম যে শিক্ষকের আসলে সংখ্যা কম, আবার আপনাদের ব্যবস্থাপনা বা সিস্টেমটাতে কিছু সমস্যা রয়েছে। তো এই যে সকল সমস্যা আপনার কাছে কি মনে হয় এখান থেকে উত্তরণের মানে কি করলে আপনার কাছে মনে হয় যে আপনারা এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন বা শিক্ষার্থীরা সুযোগ সুবিধাগুলো ভালো পাবে? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো পরিচালিত হয় হচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দ্বারা, এবং প্রশাসনিক বিষয় দেখাশোনা করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়, এবং হচ্ছে একাডেমিক বিষয় দেখাশোনা করে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি। তো এই যে এই দুইটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় যখন হবে তখনই আসলে এই সমস্যাগুলোর সমাধান হবে। এই যে শিক্ষক নিয়োগ, বুটেক্স থেকে কিন্তু বারবার বলছে শিক্ষক নিয়োগ দিতে হবে, তারা দেখতেছে, ভিজিট করতেছে, তারা জানাচ্ছে, কিন্তু বস্ত্র মন্ত্রণালয় এবং বুটেক্সের মধ্যে যে সমঝোতা হবে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই সমঝোতা যখন হবে তখন শিক্ষক নিয়োগ হবে, এই শিক্ষক নিয়োগের সমস্যাটা কাটবে। আর সেশন জটের যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমি মনে করি এটা হচ্ছে বুটেক্সের উপর নির্ভর করতেছে এবং টেক্সটাইল কলেজগুলোর উপর নির্ভর করতেছে। যদি রেজাল্ট খুব দ্রুত সময়ের মধ্যে পাবলিশ করা যায়, যদি 3 মাসের মধ্যে আমরা রেজাল্টটা পাবলিশ করতে পারি, তাহলে এমনিতেই অটোমেটিকলি সেমিস্টার দ্রুত হবে। এর জন্য আমাদের মেন হচ্ছে রেজাল্ট দ্রুত পাবলিশ করা। এর জন্য সাবিত যেটা বললো একদমই সঠিক বলছে, যে এই যে যখন খাতাগুলো বুটেক্সে যাচ্ছে, বারবার যাওয়া আসা অনেক লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে,
এইটা যদি কলেজ টু কলেজ যে স্যার প্রশ্ন করেছেন তার কাছে পাঠানো হতো, তিনি অ্যাকচুয়ালি খাতা দেখেন, তার কাছে যখন পাঠানো হবে তখন আসলে সময়টা অনেক কমে যাবে। এইভাবে যদি আবার যিনি হচ্ছে আবার খাতাগুলো রিচেক করবেন তার কাছে যদি আবার সেখান থেকেই পাঠানো হতো, তাহলে এই যে সময় কনজিউমিং এর যে ব্যাপারটা আছে এটা কমে যাবে অনেকটা। এভাবে আমার মনে হয় যে রেজাল্ট পাবলিশের সমস্যাটা কমবে। আর আচ্ছা, জি জি বলেন বলেন। শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা যেটা বলছি আর কি, গবেষণার সুযোগ বৃদ্ধি, ল্যাবের উন্নয়ন, এইগুলো আমার মনে হয় সরকারি কলেজ প্রশাসন এবং হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তিনটার সমন্বয় মিলেই এটা করতে হবে। আর শিক্ষার্থীদের এই যে আমরা যে আন্দোলন করতেছি এটার মাধ্যমে আসলে জাগান দেওয়া যে আপনারা এই সমস্যাটা সমাধান করতেছে না, এখন আপনাদের এটা করতেই হবে। আপনার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আন্ডারে যেহেতু বলছিলেন আপনাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলা, তো এই ক্ষেত্রে উপদেষ্টা যিনি রয়েছেন জনাব শেখ বসিরউদ্দিন, ওনার উদ্দেশ্যে আসলে কিছু বলবেন কিনা, যেহেতু আপনাদের সমস্যা। আর যেটা হচ্ছে শিক্ষকদের সাথে আপনাদের কোনো বৈঠক হয়েছে কিনা যেখানে আপনারা আপনাদের সমস্যাগুলো বলেছেন এবং শিক্ষকরা এখান থেকে পরিত্রাণের যে উপায়গুলো বা কি করবেন তারা এইগুলো নিয়ে তারা আপনাদেরকে কোনো সাজেশন দিয়েছে কিনা? এটা আসলে এর আগে জুলাই আন্দোলনের পর যখন হচ্ছে এম সাখাওয়াত হোসেন স্যার হচ্ছে ছিলেন বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, তখন তাকে আসলে স্মারকলিপি দেওয়া হয়। তাকে আমরা আমাদের প্রতিনিধি, প্রত্যেকটা ক্যাম্পাসের প্রতিনিধি দল চাই, তারা তাকে বোঝানোর চেষ্টা করেছে আমাদের এই সংকটগুলোর ব্যাপারে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেন এবং তিনি আমাদেরকে বলেন যে আমরা এটা সমাধান করব। আমাদের কলেজ থেকে আমরা আসলে বুঝি যে এটা আসলে একদিনের সম্ভব না, তো প্রত্যেকটা কলেজের প্রতিনিধি দল এটা জানিয়ে দিন আপনারা 1 বছরের মধ্যে সমাধান করেন, তারপর করেন সমাধান। কিন্তু এখন দেখা যাচ্ছে 9 মাস 10 মাস পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না। এই জন্যই আসলে আমাদের এই আন্দোলনের পথ বেছে নেওয়া। এখন আপনাদের শিক্ষকদের সাথে কোনো বৈঠক হয়েছে কিনা যে আপনারা আপনাদের সমস্যাগুলো বলেছেন, তারা এখান থেকে পরিত্রাণের যে উপায়গুলো বা সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছে, এইগুলো হয়েছে কিনা? জি, আজকে বৈঠক হয়েছে। তিনি বলছেন এটা সম্পূর্ণ বুটেক্স এবং বস্ত্র মন্ত্রণালয়ের ব্যাপার, এটা বুটেক্সে জানাতে হবে, বুটেক্স থেকে সমাধান আসবে। আর যেগুলো বস্ত্র মন্ত্রণালয় শিক্ষক নিয়োগ যেমন অবকাঠামোগত উন্নয়ন, এগুলো বস্ত্র মন্ত্রণালয় থেকে হবে, পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে, এইগুলো হচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে আসতে হবে সমাধান। তাহলে এই ক্ষেত্রে শিক্ষকরা এক্ষেত্রে আপনাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবে কিনা, তাদের দিক থেকে কি বলা হয়েছে? তাদের দিক থেকে বলা হয়েছে তারা চেষ্টা করবেন যতটুকু পারবেন, যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করবেন। বা চেষ্টা যে করবেন এটার তো একটা ডকুমেন্ট থাকতে হবে যে তাদের মানে তারা আপনাদের সাথে আছেন, শুধুমাত্র মুখের কথায় তো আর এটা হবে না। এই ক্ষেত্রে কোনো ধরনের জি জি আমাদের শিক্ষার্থীদের এইটাই দাবি, আমরা মুখের কথা শুনতে চাই না, আমরা হচ্ছে লিখিত বিজ্ঞপ্তি চাই, প্রজ্ঞাপন চাই। যতক্ষণ না প্রজ্ঞাপন পাচ্ছি আমরা লিখিত আকারে কিংবা নোটিশ আকারে বিশ্ববিদ্যালয় থেকে কিংবা বস্ত্র মন্ত্রণালয় থেকে, ততক্ষণ আমরা হচ্ছে আন্দোলন থামাবো না। আমরা আমাদের ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকবে, প্রশাসনিক ভবনের তালা আমরা খুলবো না ততক্ষণ পর্যন্ত। এই পর্যন্ত আমাদের এইটুকুই সিদ্ধান্ত হয়েছে, পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে পারি, এরকম আমাদের কথা আলোচনা চলছে। হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আমি আপনাদের আসলে অন্যান্য যে টেক্সটাইল কলেজগুলো আছে সে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা আরো কোনো ধরনের কথা থাকলে সাবিত ভাই আপনি সর্বশেষ আপনার কথাগুলো বললে আমরা শেষ করবো আজকের মতো। ধন্যবাদ। আমাদের একটা এখন হচ্ছিল দাবি যে আসলে আমাদের সবার দাবি আর কি, এই দাবিগুলো আমাদের সবার দাবি, সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দাবি। তো আমাদের আশা থাকবে, ভরসা থাকবে, আমাদের ভাই, আমরা 8 ভাই বা এরকম আর কি, আমাদের একটাই দাবি থাকবে যে যেন আমাদের দাবিগুলো অতি শীঘ্রই ক্যাম্পাস থেকে মেনে নেয় বা বুটেক্স থেকে মেনে নেয়। এবং যদি না মানা হয়, পাশাপাশি আমাদের যে অন্যান্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ওনারা আমাদের সাথে এই আন্দোলনে একত্রতা প্রকাশ করে যেন তারাও তাদের ক্যাম্পাসে থাকে এবং মানে জানানো হয় আর কি তাদের প্রিন্সিপালকে যে আমরা একই দাবিতে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে একমত আছি এবং আমরা এই দাবির সাথে সংগতি জানাই। তো সাথে যদি আমরা যে অন্য টেক্সটাইল যদি তারা তাদের পরীক্ষা বর্জন করে, এটাতে আন্দোলনে অনেক ইম্প্যাক্ট করবে। যেমন হচ্ছিল আমরা এখানে একমত আছি যে আমরা কোনোভাবে আর কি আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আর কি আমরা পরীক্ষাতে বসবো না, আমাদের দাবি মানা হবে এবং তারপরে আমরা তো আমাদের অন্যান্য টেক্সটাইল আমাদের যে আরো ভাইগুলা আছে যেরকম সিটেক, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চার্চটেক, ঝিনাইদহ ইঞ্জিনিয়ারিং কলেজ,
রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সবার প্রতি একটাই দাবি থাকবে, একটাই অনুরোধ থাকবে, যাতে যেন আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং তারাও যেন তাদের ক্যাম্পাসের কর্তৃপক্ষ, ক্যাম্পাস প্রশাসন, ক্যাম্পাসের যিনি আসলে মেইন প্রিন্সিপালকে তারা যেন অবশ্যই অবগতি করে, তারাও যেন আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে, তারাও যেন নিজেরাও মাঠে নামে এবং যতটা পারা যায় এই আন্দোলনকে বেগবান করে আমাদের দাবিকে আদায় করে নিতে হবে, যেহেতু সমস্যা আমাদের, সমাধানও আমাদেরই করতে হবে। তো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে একটাই দাবি থাকবে, সবাই যেন আমরা এই আন্দোলনকে একাত্মতা প্রকাশ করে মাঠে নামি। জি, আপনাদের দুজনকেও আসলে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যে সমস্যা, অবশ্যই সমস্যার সমাধান করতে হবে, কারণ যদি আসলে ক্লাস বা পরীক্ষা আসলে বর্জন করা হয় সেক্ষেত্রে অন্যান্য শিক্ষার্থীদের আসলে সমস্যা দেখা দিবে। তো এই জায়গাটায় আমি বলবো যে আসলে যেহেতু আপনার যে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা কিন্তু আসলে তাদের সমস্যাগুলো যখন আসলে হয় তখন কিন্তু শিক্ষকরাও বা কর্তৃপক্ষ কিন্তু সেই পরিমাণ সাহায্য করে। তো আমার কাছে মনে হয় যে সরকারি ক্ষেত্রে এক্ষেত্রে আসলে জবাবদিহিতার অভাবটাই আমি মনে করবো সব থেকে বেশি, যেহেতু কারো কাছে জবাব দিতে হয় না, এই কারণে শিক্ষকরা আসলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অতটা চিন্তিত না, বা দেখা যায় যে তারা শুধুমাত্র তাদের দায়সারা, তাদের যে চাকরি যেটাকে বলা আসলে সরকারি চাকরি, সেই চাকরিটা তারা করে যাচ্ছেন। এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে গবেষণা ক্ষেত্রে আপনার বেশি কাজ করা, কারণ আমাদের আসলে স্নাতকোত্তর পাশ করার পর দেখা যায় যে অধিকাংশ ছাত্রছাত্রী দেখা যায় যে আপনার বেকার থেকে যায়। তো এই জায়গাটায় যেহেতু টেক্সটাইল বাংলাদেশে একটা অনেক বড় একটা ক্ষেত্র, বিজনেস বলেন বা ইকোনমিক একটা হাব বলেন, তো এই জায়গাটায় মনে করি যে এই ধরনের সমস্যাগুলো অবশ্যই সমাধান করতে হবে। তো দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই এবং আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।